জামাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া। এটা পরিবারের সম্মতিতে আমরা থেকেছি, কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। মামলার সাথে তো কি অবস্থা সবার গাইস, কি বল, পাশে এক বকসুদের দল গান বাজা, আর কিছু করলেই তো ইউটিউবে গাইডলাইন খায়, আর কপিরাইট ক্লেম খালি তো আর চ্যানেল গার্ড বকসুদের। আর কি বলবো, গান বাজানোর টাইম পায় না, ফান কিসা বল বকসুদ কোথায়। শুনলাম টিকটকের একমাত্র রাজপুত্র প্রিন্স মামুন নাকি ধর্ষণ মামলায় গ্রেপ্তার, আর তার বিরুদ্ধে মামলাটা কে করেছে? তারই একমাত্র রাজরানী লাইলি আপু। হোয়াট? মামলার সাথে দেখা করতেই চাইনি, তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার। আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি, সেটার জন্যই আমি মামলাটা করেছি। আমরা তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি, দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। আচ্ছা বুঝলাম না, তার বিরুদ্ধে প্রতারণা মামলা করা যায় কিন্তু ধর্ষণ মামলা কোন দিক থেকে? কোনো মেয়ের অনুমতি ব্যতীত তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে তাকে ধর্ষণ বলে, তাইলে প্রিন্স মামুন লাইলি আপুকে ধর্ষণ করলে কেমন? এমন তো হয় নাই। মামুন লাইলি আপুকে তার বাসা থেকে জোর করে ধরে নিয়ে গেছে, তারপরে ধর্ষণ করেছে। তবে এমন তো হয় নাই মামুন লাইলি আপুর ঘরে জোর করে ঢুকেছে দেন ধর্ষণ করেছে। এখানে যা কিছু ঘটেছে তা দুজনের সম্মতিক্রমেই ঘটেছে। অবশ্য বাংলাদেশের আইন নিয়ে আমার মাথায় সবসময় ধোঁয়াশাই কাজ করে। ফর এক্সাম্পল, মাওলানা মামুনুল হক যখন নিজের স্ত্রীকে নিয়ে হোটেল থাকতে গেলেন তখন তাকেও ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হলো। আর পরিমণি যখন বিয়ের আগেই বাচ্চা পেটে ধরলো আর তারপর বিয়ে করলো, তাকে বাহবা দেওয়া হল। এই তো বাংলাদেশের আইন। অবশ্য বাংলাদেশের আইন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বা আমি এমন কোনো বড় ব্যক্তি নই যে আইন নিয়ে সমালোচনা করব। তবে আমার আজকের যে টপিক তা নিয়ে কথা বলতে বলতে একটু গভীরে ঢুকে গিয়েছিল। তো কথা বলছিলাম লাইলি মামুন নিয়ে। লাইলি মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেয় কেমনে? অনেক কিছুই হতে পারে। আসলে কি হয়েছে তা তো এই দুই বক্সদারাই জানে। আমি আমার ধারণা থেকে কাহিনীটা ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আজ এটা কথা না পারিয়ে মূল টপিক এন্ট্রি হয়। সো রোল দ্য ইন্ট্রো। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, অ্যান্ড কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন ভিডিওতে চলে এলাম আমরা। গাইস, প্রিন্স মামুন যুবক, চেহারা একেবারে খারাপ না, টিকটকার হিসাবে টোকাইদের মতো স্মার্ট। অপরদিকে লাইলি, যাকে এক কথায় বুড়ি বললে ভুল হবে না। চেহারা যেমনই হোক, এক বাচ্চার মা আর 2 স্বামীর ঘর ছাড়া। সে একটা স্পেশাল চাইল্ড, তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে। সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে, এডিএইচডি আছে, স্লিপ ডিসঅর্ডার আছে। তো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন। তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানের মূল্যটাই আসলে অনেক বেশি। দুটো ব্যক্তির মধ্যে এত এত পার্থক্য থাকা সত্ত্বেও যদি এমন দুটো ব্যক্তির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, তবে বুঝতে হবে এর মধ্যে কোনো একটা স্বার্থ লুকিয়ে আছে। হ্যাঁ, স্বার্থ দুজনেরই ছিল, চাহিদা দুজনেরই অনেক বেশি ছিল, কিন্তু দুজনের চাহিদা দুরকম ছিল। প্রিন্স মামুনের চাহিদা ছিল টাকা পয়সা, আর লাইলির চাহিদা ছিল যৌন আকাঙ্ক্ষা। প্রিন্স মামুন এর কাছে লাইলি ছিল সোনার ডিম পাড়া হাঁসের মতো, মামুনের কাছে লাইলি ছিল ব্যাংকের লকারের মতো, আর লকারের চাবি ছিল মামুনের ধন। অর্থাৎ চাবি ঢুকাও, নাড়া দাও, আর ইচ্ছা মতো টাকা নাও। তোমরা কৃষকের সোনার ডিম পাড়া হাঁসের গল্পটা শুনেছো? তোমরা কৃষকের সোনার ডিম পাড়া হাঁসের গল্পটা শুনেছো নিশ্চয়। কোনো ব্যক্তি যখন না চাইতে অনেক কিছু পেয়ে যায়, তখন তার লোভ আরো বাড়তে থাকে। মামুনেরও হয়েছে সেই দশা। আস্তে আস্তে মামুনের লোভ বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়ে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কি হতে পারে। পয়েন্ট নাম্বার অফ। প্রিন্স মামুন কিছুদিন আগে গ্রামে চলে আসে, আর তার পিছনে পিছনে আসে সাংবাদিক। আর মামুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে সে বাড়ি গাড়ি সবকিছু তার নিজের টাকায় করেছে, এতে লাইলির কোনো হাত নেই। এতে হয়তো লাইলি আপু মনক্ষুণ্ণ হয়। আমি তোর জন্য এত কিছু করলাম আর তুই সবকিছু অস্বীকার করলি। পয়েন্ট নাম্বার 2। মামুনের লোভ দিন দিন বাড়তে আসছিল। মামুন লাইলির কাছে এমন কিছু দাবি করেছে যা হয়তো লাইলি পূরণ করতে পারেনি, তাই হয়তো মামুন লাইলিকে ছেড়ে চলে এসেছে। পয়েন্ট নাম্বার 3। লাইলি হয়তো এতদিন জিনিসপাতি টাকা পয়সা দিতে দিতে হয়তো বুঝে গেছে যে মামুন তাকে টাকা তোলার মেশিন হিসেবে ব্যবহার করতেছে, তাই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর সেই রাগে পড়ে মামুন হয়তো গ্রামের বাড়িতে চলে এসেছিল। পয়েন্ট নাম্বার 4। এই পয়েন্টের কথা লাইলি সময় টিভিতে তানভীর ভাইকে জানিয়েছে। মামুন লাইলির কাছ থেকে একটি এক্সপেন্সিভ গাড়ি কেনার দাবি করেন, যার দাম 90 লাখ টাকা। লাইলি মামুনকে 90 লাখ টাকা দিয়েছিল।
তবে মামুনকে এত টাকা দিতে গিয়ে লাইলি 30 লাখ টাকার মতো লোন নিয়েছে। মামুন তো লাইলিকে ছেড়ে দিয়ে গ্রামে চলে এসে আরামে দিন কাটাচ্ছিল, কেননা এই কয়েক বছরে সে লাইলির কাছ থেকে এত টাকা আদায় করেছে তার 14 পুরুষ গ্রামে বসে গেলে হয়তো তা পুরাবে না। কিন্তু শহরে লাইলির কাছে পড়েছিল শুধু ঋণের বোঝা, তাই এই কেস করা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। পয়েন্ট নাম্বার 5, গাইস, মনে করো তুমি এক বোতল শ্যাম্পু কিনবে। তোমার কাছে শ্যাম্পুর বোতলটা ততদিন থাকবে যতদিন ওতে শ্যাম্পু থাকবে। শ্যাম্পু শেষ হয়ে গেলে বোতলটা হয় ডাস্টবিনে ফেলে দেবে, না হয় ফেরিওয়ালার কাছে বিক্রি করে খাবার খাবে। মামুন ও লাইলিকে প্রোডাক্টের মতো ব্যবহার করত। যখন মামুন দেখলো লাইলির কাছ থেকে সব খাওয়া শেষ, খাওয়ার মতো তার কাছে আর কিছুই বাকি নাই, তখন মামুন লাইলিকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে নিজে গ্রামে চলে এলো। তাই আইনের আশ্রয় ছাড়া আর কোনো পথ ছিল না লাইলির কাছে। পয়েন্ট নাম্বার 6, শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনে। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়ে করলে হে পরদিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইব, আর তোর আমি কেতকুলির তলে লইলে আত্ম। মামুনের মায়ের কথাটি স্পষ্ট হলে মামুন লাইলির কাছ থেকে ঢাকায় 10তলা ফ্ল্যাট বাড়ি দাবি করেছিল। লাইলি তা দিতে রাজি হয়নি বলে মামুন সব সম্পর্ক ত্যাগ করে গ্রামের বাড়ি চলে এসেছিল। গাইস, তোমরা যদি সম্পত্তির লোভে স্বার্থমগ্ন কোনো খানকি মাগিকে দেখতে চাও তাহলে মামুনের মাকে ডাক। এই চুতমারানি মহিলা সম্পত্তির লোভে নিজের ছেলে যৌবন বিক্রি করছে। হাই রে দুনিয়া। পয়েন্ট নাম্বার 7, ধরনের আশা আকাঙ্ক্ষার কথা আমি আমার মক্কেলের কাছে শুনলাম। সে তাকে বিয়ে করতে চায়, এই ধরনের এই মামলাটা দিয়ে তাকে আটকে রাখতে চায়। যে ছেলের বয়সী, বাচ্চার বয়সী একটা ছেলের সাথে সে ছেলেটাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয়, কিভাবে বিয়ে করতে চায় আমি জানি না। হ্যাঁ, মানে ওনার পক্ষ থেকে যখন এই প্রস্তাবগুলো আসে আমি তখন তাকে মানসিকভাবে আমি তাকে ভারসাম্যহীন মনে করি। I've seen this one. This is a classic. যদিও এই পয়েন্টটা সবার শেষে বলছি, কিন্তু এই পয়েন্টটা অন্য 6টা পয়েন্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা প্রথম থেকে এ পর্যন্ত আমার সাথে আসো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা খুবই ছোট, তাই আমার একটা ভিউ আমাকে অনেক অনুপ্রেরিত করে। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, এতদিন পর্যন্ত লাইলি মামুনের যত ঝগড়া হয়েছে, ঝগড়ায় তৃতীয় কোনো মেয়ে অ্যাড ছিল না। কিন্তু এবার মামুন ঝগড়া করে গ্রামে চলে আসার পর, যদিও লাইলি মামুনের সোশ্যাল মিডিয়ায় কাদা ছড়াছড়ি চলছিল, তবে মামুনের বিরুদ্ধে লাইলি কিন্তু এই 1-1.5 মাস কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু এখন নাকি মামুন অন্য একটা মেয়েকে বিয়ে করবে বলে কথাবার্তা চলছিল, যা লাইলির সহ্য হয়নি। এটা লাইলির কেন, কারোরই সহ্য হওয়ার কথা না। যে লাইলির কাছ থেকে মামুন কোটি কোটি টাকা খেয়েছে, তাকে এত বড় ছ্যাঁকা দেওয়া মামুনের উচিত হয়নি। এখানে দোষ দুজনেরই ছিল। লাইলি টাকা দিয়ে ইয়ং স্বামী কিনতে চেয়েছিল, আর মামুন টাকার জন্য বৃদ্ধা সুগার মাম্মির সাথে ফিজিক্যাল রিলেশনে যাবে। দুজনের কুরুচিপূর্ণ মনোভাব তাদের আজকের পরিণতির জন্য দায়ী। তবে টিকটকারদের রুচি এর থেকে আর কি হতে পারে? এরা আবারও প্রমাণ করে দিল টিকটকাররা আসলেই বুঝছে এদের রুচিবোধ বলতে কিছু থাকে না। এই ভিডিওটাতে দেখো, এরা ফাঁসির মঞ্চে চড়বে কিন্তু চুল ঠিক করতে কখনো ভুলবে না। কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ কেন ভাই? তোমরা নাফা এক্সট্রা খাবে নাকি ফেন্সিডিল সিরাপ খাবে আমি কিছু জানি না, কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে একদম ভুলে চলবে না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কত আশা মনে জাগে।